হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজ আমার সঙ্গে রয়েছে মিস্টার টুবাই সরকার, যিনি এবছর 2024-এর যে সিজিএল এর রিক্রুটমেন্ট কমপ্লিট হলো সেখানে তিনি সিলেক্টেড হয়েছে। টুবাই, প্রথমেই আমাদের বিএম এডুকেশন চ্যানেলে তোমাকে অনেক অভিনন্দন জানাই। অসংখ্য ধন্যবাদ দাদা। তুমি একটু বলো যে তোমার আর কি এডুকেশনাল কোয়ালিফিকেশন, পাশাপাশি তোমার কোথায় আর কি বাড়ি? আচ্ছা, আমার বাড়ি শিলিগুড়িতে। আর এডুকেশনাল কোয়ালিফিকেশন বলতে গেলে প্রথমে স্কুলিংটা হয় আমার শিলিগুড়ি বয়েজ হাই স্কুল থেকে। সেখানে 10th and 12th কমপ্লিট করি। তারপরে শিলিগুড়ি কলেজ থেকে আমার বোটানি অনার্স নিয়ে পাস আউট 2021-এ। আচ্ছা, যেটা হওয়ার কথা ছিল 2020-তে, কিন্তু ডিলে হয় করোনার জন্য। আচ্ছা, আচ্ছা। এবার তোমার প্রিপারেশনটা কবে থেকে শুরু হয়েছে? আচ্ছা, প্রিপারেশন যদি বলি তাহলে শুরু করেছি ফুল ফ্লেজেডলি প্রিপারেশন 2022 এর জানুয়ারি মাস থেকে। তার আগেও প্রিপারেশন শুরু করেছিলাম, কিন্তু টোটালি বেস ছিল সেটা ডাব্লিউবিসিএস কে বেস করে। কিন্তু সিজিএল এর দিকে আমি মুভ করি 2022 ডিসেম্বর মাস থেকে। আচ্ছা, আচ্ছা। যখন আরকি প্রিপারেশনটা শুরু হয়, তো তারপরে তোমার আরকি মানে স্ট্র্যাটেজিটা একটু শেয়ার করো। মানে একদম সাবজেক্ট ওয়াইজ। আচ্ছা, আমি যেহেতু ডাব্লিউবিসিএস কে বেস করে নিজের প্রিপারেশন শুরু করেছিলাম, তো আমার বেসিকটা সেই প্রিপারেশনের দরুনই কমপ্লিট হয়ে গেছিল। তো সিজিএল এ আমার এক্সট্রা করে যেটা কমপ্লিট করার দরকার ছিল সেটা হচ্ছে অ্যাডভান্স পোর্শন গুলো আর সিজিএল স্পেসিফিক প্রিভিয়াস ইয়ার কোশ্চেন গুলো। তো সেই কারণে আমি কিছু স্যারেদের হেল্প নিয়েছিলাম। যেরকম আমি ম্যাথসের যদি আমি বলি, ম্যাথসের জন্য আমি একজনকে ফলো করতাম, সেটা হচ্ছে ভূতেশ স্যার। ইউয়ান কোচিং নামে তিনি একটা কোচিং সেন্টার চালান, সেখানে ভূতেশ স্যার। আচ্ছা, যদি আমি ইংলিশের কথায় আসি, ইংলিশে আমি সবাইকে বলবো যারা বিগিনার, তারা যদি তাদের বেসিকটা কমপ্লিট হয়ে গেছে থাকে, তাহলে নিতু সিং নামে একটা ভলিউম 1 নামে একটা বই আছে, যেটা নিতু সিং ম্যাম লেখেন, ওই ভলিউম 1 বইটা। সেটাকে কমপ্লিট করে, আচ্ছা, সেটা কমপ্লিট করতে করতে তার যদি কোনো প্রবলেম হয়, তাহলে আমন বশির স্যার নামে ইউটিউবে একজন স্যার আছেন, তিনি টোটালি সিজিএল স্পেসিফিক পড়ান, সেটার হেল্প নেওয়া যেতে পারে। আচ্ছা, এবার যদি আসি আমি রিজনিং এর জন্য আমি ফলো করেছিলাম পীযূষ বাসনায় স্যারকে, যিনি কেরিয়ার ওয়েলে পড়ান। আর জিএস এর জন্য আমি ফলো করেছিলাম, জিএস এ আমার ব্যাকগ্রাউন্ডটা ছিল, আমি বলবো যে একটু স্ট্রং ছিল, কারণ আমি ডাব্লিউবিসিএস এর প্রিপারেশন 1 বছর নিয়েছিলাম ফুল ফ্লেজেডলি। আচ্ছা, সেই কারণে আমার বেসিকটা অলমোস্ট কমপ্লিট ছিল। শুধু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন গুলো, যেটা সিজিএল স্পেসিফিক প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, সেটা প্র্যাকটিস করার জন্য আমি পারমার স্যার বলে ইউটিউবে একজন আছেন, তার হেল্প নিয়েছিলাম। আচ্ছা, আচ্ছা। এবার তুমি বলো যে তোমার ফার্স্ট আরকি অ্যাটেম্প্ট কোন ইয়ার ছিল? আচ্ছা, ফার্স্ট অ্যাটেম্প আমার 2022। আমি যদি সিজিএল বলি তাহলে 2022। যখন আমি প্রিপারেশন নিচ্ছিলাম 2022 এর মেন্সের, ডাব্লিউবিসিএস এর, ঠিক তখনই নোটিফিকেশনটা আসে সিজিএল এর। তার আগে পর্যন্ত আমার সিজিএল এর সেরকম কোনো আইডিয়া ছিল না, ডাব্লিউবিসিএস এর বাইরে সেরকম পরীক্ষা আমি দিতামও না। কিন্তু 2022 একটা বাম্পার ভ্যাকেন্সি চলে আসছিল সিজিএল এ। তো সেই কারণে একটা মানে অনেক বন্ধুদের মাধ্যমে, টিচার্সদের মাধ্যমে শুনতে পাই যে এরকম একটা পরীক্ষা হয় যেখানে রিক্রুটমেন্ট হয় সেন্ট্রাল লেভেলের গ্রুপ বি অফিসারদের। তো সেই কারণে এই এক্সামটার প্রতি একটা ভালোবাসা জন্মায় তখন থেকে। আর প্রথম অ্যাটেন্ড আমার বলতে গেলে 2022-তে, তারপরে 2023-তে আবার অ্যাটেন্ড দিই, আর লাস্ট 2024-এ সিলেকশন পাই। আ এর মানে এই জবের আগে মানে তুমি অন্য কি কোনো জব পেয়েছিলে? মানে সিলেকশন হয়েছিল? হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, আমি জব পেয়েছিলাম 2022-তে এমটিএস এ, আচ্ছা, যেটা আমার পোস্টিং হয়েছিল জম্মু কাশ্মীরে এমইএস এ। আচ্ছা, তারপরে আমার সিলেকশন ফেজেও আমি প্রভিশনালি সিলেক্টেড, সিলেকশন ফেজ 12-এ। আচ্ছা, সেটার এখন ডিভির প্রসেস চলছে। আচ্ছা, আর হচ্ছে 2024-এর যেদিনকার 12 তারিখ, যেদিনকার রেজাল্টটা বেরোলো সিজিএল এর, ঠিক সেদিনই 2024-এর এমটিএস এর রেজাল্টও সেই দিনই দিয়েছিল। আর সেটাতেও আমি কোয়ালিফাই করি। আচ্ছা। ওটা আর কোথায়? সেটার দরুন সেটা ডিপার্টমেন্ট পেয়েছিলাম আমি ইএসআইসি। আচ্ছা, আচ্ছা। ওটা কোথায় মানে ওয়েস্ট বেঙ্গল ওটা না? কলকাতায় পোস্ট, ও, কলকাতায় প্রথম পোস্টিংটা কলকাতায়। আচ্ছা, আচ্ছা। আর এবার যে তুমি সিলেক্ট হলে সম্ভবত জিএসটি ইন্সপেক্টর, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এটায় আর কি মানে সিলেকশন কোথায় হয়? মানে র‍্যাংক অনুযায়ী কি বুঝছো? মানে ওয়েস্ট বেঙ্গল হবে না বাইরে হবে? আচ্ছা, এখন জোন প্রেফারেন্সের মানে কাজ চলছে। এখন জোন প্রেফারেন্সে সবাই জোন প্রেফারেন্স ভরছে। হুম, 1 সপ্তাহের মধ্যে বা 10 দিনের মধ্যে আশা করি তার রেজাল্ট বেরোবে। আচ্ছা, তারপরে জানতে পারবো যে মানে কোথায় পেয়েছি আরকি। আচ্ছা, ঠিক আছে। এবার একটু আমি বলবো তোমাকে যে এই যে পুরো আরকি আ যে বিষয়গুলো আরকি আ রয়েছে তার মধ্যে খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় মক টেস্ট।
তুমি মক টেস্ট হুম, কোথায় দিতে, আর মক টেস্টের যে আর কি সলিউশন সেটা আর কি তুমি কিভাবে করতে, এটা একটু বলো। আচ্ছা। আমার প্রিপারেশনে আমি যদি বলি সিজিএল স্পেসিফিক প্রিপারেশনে আমার অলমোস্ট 70 to 80% শুধু মক টেস্টের উপর বেস করে প্রিপারেশনটা ছিল। প্রচুর মক টেস্ট লাগিয়েছি। মানে অলমোস্ট টায়ার 1 এ ২০০ থেকে ২৫০ মক টেস্ট মিনিমাম আমার টায়ার 1 এ ছিল। আর সেটা টায়ার 2 তে গিয়ে অলমোস্ট ১৫০ টার কাছাকাছি মক টেস্ট দেওয়ার সুযোগ আমি পেয়েছিলাম। আচ্ছা, মক টেস্টের কথায় আসি। মক টেস্ট আমি টোটালি দিয়েছিলাম টেক্সট বুক থেকে। টেক্সট বুকে প্রিভিয়াস ইয়ার আর হচ্ছে লাইভ মক টেস্ট গুলো। সঙ্গে আমি ইউজ করতাম অলিভ বোর্ড। আরবি বলে একটা চ্যানেল আছে, হুম। তারা মক টেস্ট লঞ্চ করে, সেখান থেকে আমি মক টেস্ট দিই। প্লাস পণ্ডিত বলে একটা চ্যানেল আছে, সেখান থেকে আমি মক টেস্ট দিতাম উইকেন্ডে, ফ্রি লাইভ মক টেস্ট। আর সলিউশনের প্রসঙ্গে যদি আমি আসি, সলিউশন আমি এভাবে দেখতাম যে যেগুলো কোশ্চেন আনঅ্যাটেম্পটেড বা আমি করতে পারিনি, বা আমার যে কোশ্চেনগুলোতে টাইম বেশি লাগছে, সেগুলো আমি চেষ্টা করতাম কিভাবে বেটার অ্যাপ্রোচে নেক্সট বার আমি সেটাকে করতে পারি, যাতে সেই জিনিসগুলোকে আমি রেকটিফাই করে নেক্সট মকটা দিতে পারি। এনিহাও আমার যে পোর্শনগুলোতে মানে ইমপ্রুভমেন্টের দরকার ছিল, সেটার আমার একটা নোট কপি ছিল। প্রত্যেক মক দিতাম আমি। তারপরে অ্যানালাইসিস করতে বসে প্রত্যেক চ্যাপ্টারগুলো আমাকে নোট ডাউন করতাম, যেখান থেকে আমি অ্যাটেন্ড করতে পারিনি বা আমার সময় লাগছে। আর চেষ্টা করতাম নেক্সট মকটা দেওয়ার আগে সেই সমস্ত চ্যাপ্টারের রিভিশন দেওয়া বা কনসেপ্টটাকে আরেকবার ঝালিয়ে নেওয়া। আচ্ছা, এবার একটু আসবো যে তুমি তোমার প্রিপারেশন স্টেজে আর কি দেখলে যে পুরো আর কি মানে কেমন কি আর কিভাবে প্রিপারেশন করতে হবে, কিভাবে আর কি সফলতা আসবে। তুমি অনেক কয়টা আর কি জবে আর কি তুমি সিলেক্টেড রয়েছো। সামনে যারা আর কি এক্সাম আর কি দেবে নেক্সট ইয়ারে, তো তাদের জন্য কি সাজেশন করবে? তাদের জন্য সাজেশন আমার একটাই থাকবে, যে প্রিপারেশনের ইয়ারটা, যে ধরো আমার স্পেসিফিক একটা টার্গেট থাকবে যে এই বছরের মধ্যে আমাকে চাকরিটা পেতে হবে। ঠিক আছে? সেই বছরটা আমি এইভাবে ইউটিলাইজ করব, যাতে সেই বছরের মধ্যে আমি যতগুলো পরীক্ষাতে বসি, আমার চেষ্টা থাকবে এটা যে সবগুলোই পরীক্ষায় আমার কোয়ালিফাই হওয়া চাই। সম্পূর্ণ চেষ্টা থাকবে। হওয়া না হওয়া সেটা একদম পরের ব্যাপার। আর প্রিপারেশনটা থাকবে হচ্ছে হলিস্টিক প্রিপারেশন। মানে আমি যখন প্রিপারেশনের ফেজে থাকবো, তখন আমার ভেতরে থাকবে যে আমি কনসেপচুয়ালি খুব নিজেকে স্ট্রং করব, যাতে এনি হাউ পরীক্ষার হলে, এক্সাম হলে যখন কোশ্চেন আমার সামনে আসবে, কোশ্চেনগুলো সেটা যে লেভেলেরই কোশ্চেন হোক, সেটা এনি হাউ আমি অ্যাটেন্ড করতে পারি। এখন যদি আমি সিজিএল স্পেসিফিক কিছু কথা বলি, সিজিএল এ দেখা যাচ্ছে যে রিসেন্ট কয়েক বছর ধরে কাট অফটা একটু হাই যাচ্ছে। মানে অলমোস্ট টায়ার ওয়ানের কাট অফ যাচ্ছে 160 অ্যাপ্রক্স। মানে 80% কাছাকাছি যাচ্ছে হচ্ছে টায়ার ওয়ানের কাট অফ। এখন যদি কোনো ক্যান্ডিডেট মনে করে যে না, সেই কাট অফটাকে ক্লিয়ার করবে আর খুব ভালোভাবে কাট অফটাকে ক্লিয়ার করবে, তাহলে যেটা প্রয়োজন সেটা হচ্ছে বেসিক সিলেবাসটার আন্ডারস্ট্যান্ডিং খুব ভালো হবে, মানে কনসেপচুয়ালি নিজেকে স্ট্রং করা, প্লাস এনাফ পরিমাণ প্র্যাকটিস। প্র্যাকটিস কোথা থেকে করব? প্র্যাকটিস করব প্রিভিয়াস ইয়ার বই থেকে, আর প্র্যাকটিস করব হচ্ছে মক থেকে। সে প্র্যাকটিসের পোর্শনটা কেউ যাতে নেগলেক্ট না করে। কারণ অনেকেই আমি দেখছি আমার মানে ফ্রেন্ড সার্কেলের মধ্যে অনেকেই এমন আছে, যাদের প্রতি আমি দেখি যে মক টেস্টের প্রতি একটা অনীহা। মানে মক টেস্ট দেবো না, মক টেস্টে কম মার্কস আসবে, এরকম একটা অনীহা। সেটা যেন কোনো ক্যান্ডিডেটের মধ্যে না থাকে। আমার সিলেবাস কমপ্লিট করাটা যতটা ইম্পর্টেন্ট, মক টেস্ট রেগুলারলি মক টেস্ট দেওয়াটাই ঠিক ততটাই ইম্পর্টেন্ট সিজিএল এর মতন একটা অ্যাপটিটিউড বেসড এক্সামকে কোয়ালিফাই করার জন্য। আচ্ছা, এবার আমি যদি বলি সিলেবাসটা মানে টোটাল তোমার কতদিন সময় লেগেছে কমপ্লিট করতে? আচ্ছা, আমি যদি বলি সিলেবাসটা কমপ্লিট করতে, সিজিএল এর কথা যদি আমি বলি, সিজিএল এর সিলেবাসটাকে কমপ্লিট করতে অলমোস্ট আমার ১.৫ বছরের মতন সময় লেগেছিল। আচ্ছা, আর সেক্ষেত্রে আর কি তোমার ডেইলি টাইম টেবিল কেমন ছিল? মানে সারাদিনে যদি আওয়ার্স অনুযায়ী আর কি ধরি, যে কোন আচ্ছা, টাইমে আর কি ম্যাথ কতক্ষণ টাইম দিতে হবে, আচ্ছা, জিআই, ইংলিশ, আচ্ছা। ভোকাবুলারি, হ্যাঁ। আমি ১ম কথা বলি, আমি কোনোদিনও মানে সময় বেসিসে পড়তাম না। সেটা WBCS এর প্রিপারেশন নেওয়ার সময়ও যদি বলি সেটা তখনও, আর সিজিএল এর সময়ও ঠিক সেরকমই। আমার টার্গেট থাকতে হচ্ছে এই চ্যাপ্টার গুলোকে আমাকে নেক্সট দিন কমপ্লিট করতে হবে। আর সেই টার্গেট গুলোকে আমি আগের দিন রাতে বোর্ডে, আমার একটা হোয়াইট বোর্ড আছে ঘরের মধ্যে, আমার যে রুমে আমি থাকি, সেখানে আমি নোট ডাউন করতাম যে নেক্সট ডে আমার এই টার্গেট গুলো আছে, এই টার্গেট গুলোকে এনিহাও আমাকে কমপ্লিট করতে হবে। তো তার জন্য কোনো সময় ৬ ঘন্টায় আমার টার্গেট কমপ্লিট হয়ে যেত, কোনো সময় ৮ ঘন্টা রাখতো, কোনো সময় ৯ ঘন্টা, কোনো সময় ১০ ঘন্টা। আচ্ছা। খুব ভালোভাবে তুমি সব শেয়ার করলে। তোমাকে আবারও অনেক অভিনন্দন। আ লাস্ট একটা কোয়েশ্চেন আমি করতে চাই যে, আ তুমি যে সিলেক্টেড হলে, তো তার পিছনে আর কি মানে কাদের অবদান আর কি রয়েছে? প্রথমে যদি আমি বলি অবদানের কথা,
তাহলে মেজরিটি পোর্শনের এই পোর্শনটা যায় হচ্ছে মা-বাবার ক্রেডিট। মানে সম্পূর্ণ আমার ব্যাকআপ পোর্শনে সবসময় তারা যতটা হেল্প করেছে মানে তাদের হেল্প ছাড়া এতদূর পর্যন্ত আসা আমার পক্ষে সম্ভব ছিল না। আর নেক্সট যদি আমি বলি টিচারদের প্রচুর হেল্প, বন্ধু-বান্ধব সবসময় আমাকে মোটিভেট করতো যে, "না, প্রিপারেশনটা কন্টিনিউ কর। যে একটা ভালো পোস্টের জন্য একটু সময় হয়তো লাগে। কিন্তু কেউ যদি কনসিস্টেন্ট থাকে সে জার্নিটাতে, সে একদিন তার ড্রিম অ্যাচিভ করবেই।" ঠিক আছে টু ভাই, আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করলাম। তোমার ভবিষ্যৎ জীবনের জন্য আমাদের চ্যানেল থেকে অনেক অভিনন্দন রইলো। অসংখ্য ধন্যবাদ দাদা।